রাম ও নারায়ণরাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই আগের দিনের কাঁচা ধোয়া জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে এলাম। তারপর খাট ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই খাটের চাদরটা কয়েকদিনের মধ্যেই পাল্টে নেব। এই ঘরে তেমন শোয়া বসা হয় না, তো তাই চাদরটা বেশ কয়েকদিন যাবৎ এখানে পাতা আছে, প্রায় মাসখানেক বোধহয় হয়ে গেল। তাই ভাবছি চাদরটা তুলে কেচে দেব। আর খাটের তলাতে ঝাড়ু ঢুকিয়ে খুব ভালো করে ঝাঁট দিয়ে ধুলো ময়লাগুলো বার করে আনলাম। প্রতিদিন ঘর ঝাঁট দেওয়া মোছা যেহেতু হয়, খুব বেশি ধুলো ময়লা জমে না। তবে প্রতিদিন অল্প অল্প করে যদি 10 থেকে 15 মিনিট সময় হাতে একটু নিয়ে ঘরগুলো ভালো করে ঝেড়ে ঝুল ঝেড়ে ঘরের কোণগুলো পরিষ্কার করে নেওয়া হয়, ঘর কিন্তু পরিষ্কার থাকে। এমন না যে আপনি কদিন একটা ঘরের শুধু সামনেটুকু ঝাঁট দিয়ে মুছে চলে এলেন আর আলাদা একটা সময় বার করে ঘরগুলোকে একদিন পরিষ্কার করলেন। এটা করলে কিন্তু ঘর পরিষ্কার করতে আমার মনে হয় বেশি কষ্ট হয়, যার কারণে আমি যখন প্রতিদিনই ঝাঁটপোছ করি তখনই অল্প অল্প করে এক একটা ঘরের কোণগুলো পরিষ্কার করে নিই। যেমন ধরুন, আমার উপরে 2টো ঘর আছে আর একটা বড় ডাইনিং হল আছে। আমি চেষ্টা করি উপরের ঘরের যে কোনো একটা ঘরের কোণগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে, পরের দিন অল্টারনেটভাবে আর একটা ঘরের কোণগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে মুছে নিতে। আজকে সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেই ভিডিও আর শেয়ার করিনি। সিঁড়িটা মুছে নিলাম। আমাদের সিঁড়িটা কমপ্লিট নাই, যার কারণে একটু দেখতে খারাপ লাগে, এটাই বলতে চাইছি। মানে রঙটা নষ্ট হয়ে গেছে, রং করানো ছিল, আর দোতলায় যখন ছাদ হয় সিঁড়ির তখন সিমেন্ট বালি পড়ে রং করা অংশটাও নষ্ট হয়ে গেছে। যাই হোক, উপরে তো দেখলেন ঘর ঝাঁট দিয়ে মুছে সিঁড়ি মুছে নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি নিচে। নিচে আপনাদের দাদা ভাই শুয়েছিল, যেহেতু মেয়ে আছে, মেয়ে আমি উপরে শুই আর ছেলের বাবা নিচে শয়। কোনো দিন ছেলেও আবার আমাদের সঙ্গে শোয়। যাই হোক, আপনাদের দাদা ভাই উঠে গেছে, তাই আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিলাম, মশারিটাও ভাঁজ করে যথাস্থানে রেখে এসে বেড কভারটা মানে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই বেড কভারটা কদিন আগেই কাঁচা ধোয়া বেড কভার পেতেছি, এখন আর চেঞ্জ করার দরকার নেই, যার কারণে শুধুমাত্র ঝেড়ে রাখলাম। আর বারুনটা কিন্তু আমি খাটের ওই ঘাড়ির পাশে গুজে রাখি। তারপর নিচে এসে দেখলাম আগের দিনের চায়ের বাসনগুলো ধুয়ে রাখতে মনে ছিল না, চা বানাতে হবে, তাই চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মানে ওই কাপগুলো আর এই ঝুড়িগুলো দিয়ে আমি খাবার ঢেকে রাখি। এই ঝুড়িগুলো আর মাসিকে বের করে দিই না, মাসি এখনও কাজ করতে আসেনি, আসতে একটু দেরি হয় ওনার। আর আমার একটু তাড়াহুড়ো থাকে এই কারণে যে সকালবেলায় তো রান্নাবান্নার তাড়াহুড়ো থাকে, রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়, যার কারণে আমি তাড়াতাড়ি উঠে আমার যে নিজস্ব কাজগুলো থাকে সেগুলো সমস্ত সেরে নেওয়ার চেষ্টা করি। আর কাপ যখনই আমি মাজি তখনই কিন্তু কাপগুলোকে খুব ভালো করে স্কচব্রাইটে সাবান মাখিয়ে ঘষে ঘষে মেজে নিই। কাপের ধারগুলো ভেতরগুলো হালকা হাতে একটু মেজে নিলেই দেখবেন আলাদা করে কাপ পরিষ্কার করার জন্য মাজতে বসতে হয় না। প্রতিদিনই হালকা হাতে কাপের বোটা টোটাগুলো যদি একটু পরিষ্কার করে নেওয়া হয়, আলাদা করে কাপের বোটা পরিষ্কার করার জন্য আর সময় বার করতে হয় না, এটাই বলতে চাইলাম। কাপগুলো মেজে ঝুড়িগুলো ধুয়ে একেবারে রেডি করে নিলাম। এই ঝুড়িগুলো দিয়ে তো আবার তরকারি রান্না করে ঢেকে রাখবো, গরম তরকারি এখন তো ঝুড়ি চাপা দিয়ে ঢাকতে হয়। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি থালা দিয়ে তরকারি ঢেকে রাখি। এই ঝুড়িগুলো এই কারণে আমার লাগে, আর যে কারণে লাগে হচ্ছে দুধ জাল দিয়ে গরম দুধ তো আর থালা দিয়ে বা ডিশ দিয়ে ঢাকা যায় না, আমি তখন ওই ঝুড়ি ব্যবহার করি গরম দুধ ঢেকে রাখার জন্য। কোথায় মাকড়সা পড়বে এটাই আমার মনে হয়, ঘর যতই পরিষ্কার করি না কেন কোথাও থেকে মাকড়সা যেন চলে আসে। যাই হোক, রান্নাঘরে তো কাজ সারলাম, চা বসিয়ে দিয়ে দেখছি যে কৌটোতে মানে বয়ামে চা শেষ হয়ে গেছে। অল্প একটু আগের দিনের চা ছিল, সেটা আমি ওই যে বয়ামের মুখের যে ঢাকনাতে ঢেলে রেখে নতুন চাটা বয়ামে ঢেলে রাখলাম। আগের চাটা প্রথমে দিলাম, তারপর অল্প একটু নতুন চাটা দিয়ে চায়ের লিকারটা একটু বসার জন্য ঢাকনা লাগিয়ে রেখেছিলাম, রেখে চাটা ছেঁকে নিচ্ছি। আর চা বানানোর আগেই তো দেখলেন আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম। আমি প্রতিদিনই রান্নাঘরে ঢুকে রান্না বসানোর আগে মোটামুটি চা করার আগেই আমি গ্যাসের কিচেন স্ল্যাবগুলো আর গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিয়ে তারপর চা বানাই। আর এখন
বাদাম দেখছেন, এইগুলো আমি বাদামগুলো কালকে রাত্রিবেলায় লবণ দিয়ে ভেজে রেখেছি। লবণ গরম করে কাঁচা বাদাম দিয়ে নাড়াচাড়া করেছি খুন্তি দিয়ে। দেখুন দারুণ সুন্দর ভাজা হয়েছে বাদামগুলো, খেতেও খুব সুস্বাদু। বাদামের খোসাগুলো একটু ছাড়িয়ে নিয়ে মুড়ির ওপরে দিয়ে দিলাম, চায়ের সঙ্গে খাওয়া হবে। আর বাকি বাদামটা কৌটোর ঢাকনাইতে রেখে দিলাম, পরে খাওয়া হবে। সে আসেনি আজকে বিভান? হ্যাঁ না, সে আসেনি, ঘুমাচ্ছে সে। জিজ্ঞেস করোনি? ও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে ও, আজকে তাড়াতাড়ি চলে এসছে। আমি বললাম আমাদের লজেন্স আনা হয়েছে, তাকে আনবা। হ্যাঁ তাকে আনবে, লজেন্স আনা হয়েছে। আসলে চা করে নিয়ে খেতে বসবো এমন সময় দুধওয়ালা দাদা এসে দুধ দিয়ে গেলেন। ওনার সঙ্গে ওনার নাতি আসে মাঝে মাঝে, তো আমাদের ব্লগে দেখতে পান। ওর নাম হচ্ছে বিভান। ও ভীষণ কিউট, খুবই ভালো লাগে। সেদিন এসেছিল, যেহেতু আমাদের ঘরে চকলেট ফুরিয়ে গেছিলো, তাই আপনাদের দাদাভাই চকলেট এনে রেখেছে। ও আসলে পরে চকলেট দেওয়া হয়। ও চকলেট খেতে ভীষণ পছন্দ করে, বিস্কুট খেতে পছন্দ করে না, তাই চকলেট এনে রাখা হয়েছে। কিন্তু ও কদিন থেকে আসছে না। কেন আসছে না জিজ্ঞাসা করাতে বললো আজকে যে ঘুমিয়ে আছে। যাই হোক, আমি তো দেখলেন আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে বসে চা খেয়ে নিলাম। এখন বেশ কিছু বাজার আগের দিন রাত্রিবেলায় করে এনেছে, আর কিছু বাজার করে এনেছিল আজকে। সমস্ত বাজারগুলো এখন দেখাচ্ছি। আনা হয়েছে কাঁচা আম, আর এই যে প্যাকেটের সাদা প্যাকেটের লাল মতন দেখছেন, ওটার মধ্যে আছে আখের গুড়, মানে আম দিয়ে গুড় দিয়ে আচার বানাবো। আর এই প্যাকেটে সবজি বাজার এসেছে। এই যে আমি প্রথমে এটাকে ভেবেছিলাম চালতা, পরে দেখছি না, এটা চালতা নয়, পেঁপে। বাজার থেকে পেঁপে এনেছে, আর নতুন পালং শাকের শীষ এনেছে। পালং শাক তো বেশি এখন বুড়িয়ে গেছে, কিন্তু এই পালং শাকগুলো ভীষণই লোকে। আর বেগুন আনা হয়েছে, আর আলু আনা হয়েছে। এই নতুন আলুর আলু পাপড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই সময়ের আলুগুলোতে আলু পাপড়ি করা হয়, দেখি ইচ্ছে আছে আলু পাপড়ি বানানোর। যাই হোক, বাজার তো তুলে নিলাম। আর আগের দিন মাছ এনে ফ্রিজে রাখা ছিল, সেই মাছ সকালবেলায় আমি বার করে রেখে জল দিয়ে গেছিলাম, বরফ গলে গেছে। এখন মাছগুলো ধুয়ে নেব। মাছের তেল ছিল বেশ খানিকটা, ভেবেছিলাম তেলটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে ভাজবো, কিন্তু সেটা হলো না। দেখলাম যে তেলের ভেতরে পিত্তি যেটা হয়, পিত্তিটা গলে গেছে আর কি। তাই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম, আর মাছের তেলটা ফেলে দিলাম। তেতো মাছের তেল আমার ছেলে মেয়ে একেবারেই খেতে চায় না। তবে মাছ অনেকগুলো, মানে অনেকটাই আছে আজকে। ভেবেছিলাম কিছু মাছ ভাজা রেখে দেবো, পরে ভাবলাম না, সব মাছগুলোই ভেজে রান্না করে ফেলবো, কারণ ছেলে মেয়ে মাছ ভাজা খেতে ভালোবাসে, ওদেরকে একটু মাছ ভাজা দেওয়ার ইচ্ছা আছে। মাছ ধুয়ে নিয়ে মাছের ভেতরের যে আঁশকোষগুলো ছিল সেগুলো প্যাকেটবন্দি করে বাইরে ফেলে দিয়ে আসলাম। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, বানাবো মাছের ঝোল। এখন একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা মাছের ঝোল রান্নার ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আর মাছের যে মশলাটা, সেটা অলরেডি রেডি করা হয়ে গেছে। এখন সর্ষের তেলে মাছটা ভালো করে ভেজে নেব। ফ্রিজের ভেতরে থাকলে মাছ একটু ভাজতে সময় লাগে। আমি ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাছ বাইরে বের করে রাখি, না হলে মাছের বরফটা তো কাটে না। আর জল দিয়ে রাখি, জল দিয়ে রাখলে মাছের বরফ বেশ তাড়াতাড়ি কেটে যায়। এই যে মাছ ভাজা, মাম্মাম তুমি আর দাদা মিলে মাছ ভাজাটা খাও। তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ, তুমি খেতে ভালোবাসো, ওই জন্য দিলাম। তুমি দুটো খাবে, দাদার জন্য একটা রাখবে। খুব গরম, খুব গরম। আচ্ছা, একটু ঠান্ডা হোক তারপরে খাও। দাদাকে ডাকো। দাদা, দাদা, মাছ ভাজা খাবি আয়। মাছ ভেজে গরম গরম মাছ ভাজা ছেলে মেয়েকে খেতে দিয়েছি। ছেলে আর মেয়ে খাচ্ছে, আর আমি বাকি রান্নাটা সেরে নিচ্ছি। আর আপনাদের দাদা ভাইয়ের জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছি। আমার মাছ ভাজা তেমন একটা ভালো লাগে না, সময় পেলে খাই, সময় না পেলে খাওয়া হয় না, এই আর কি। গরম গরম মাছ ভাজার তো স্বাদ আলাদা। যাই হোক, ভাতটা ফুটিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে রাখলাম, পরে আর একটু ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছ রান্নার জন্য পেঁয়াজটা ভাজতে রেখেছি একটা কড়াইতে, আর অন্য কড়াইতে চচ্চড়িটা রান্না করে নিলাম। দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এখন আবার মাছের তরকারি নামিয়ে নিয়ে ওই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম দ্বিতীয়বার ফোটানোর জন্য। আর এরই ফাঁকে আমি গ্যাসের ওভেনটা এবং কিচেন স্ল্যাবগুলো পরিষ্কার করে নিয়েছি। ভাত নামিয়ে আর একবার মুছে নেব। এভাবে দুবার ফুটিয়ে ভাত করলে ভাত কিন্তু ভীষণই নরম হচ্ছিল। দুপুরের খাওয়া দাওয়ার পর মেয়ে বেরিয়ে গেল। চলে যাচ্ছি, এখন যাবো, গিয়ে বাসে উঠবো প্রথমে, তারপর কৃষ্ণনগর স্টেশন অব্দি যাবো, তারপর ওখান থেকে আবার চলে যাবো ট্রেনে করে। তাহলে বাবা তুলে দিয়ে আসছে? হ্যাঁ,
বাবা যাচ্ছে গিয়ে কৃষ্ণনগর অবধি দিয়ে আসবে স্টেশন অবধি, তারপর স্টেশন থেকে ট্রেনে আমি একলাই যাবো। আচ্ছা আচ্ছা, যা তাহলে। আমি যাচ্ছি সঙ্গে, হ্যাঁ। যাও। এই যে দাদা আমাকে রসমালাই বানিয়ে দিয়েছে, সেটা নিয়ে নিচ্ছি এখন। আচ্ছা। মেয়ে তো বেরিয়ে গেল। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।